আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি ফাইজুল ইসলাম ফয়সাল মেডি টিউটর ভিডিওর পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি খুবই স্পেশাল একটা ভিডিও, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সার্জারির জেনিটো ইউরিনারি সিস্টেমে, সেটা হচ্ছে স্টোন। স্টোন খুবই কমন, এটা আপনাদের রিটেন বলেন, অসপি বলেন, ভাইবা বলেন, সব জায়গায় এইখান থেকে আপনার প্রশ্ন পাবেন। তাহলে চলুন আমরা আজকে স্টোন সম্পর্কে ইন ডিটেলস পড়বো। এই ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন তারা স্টোন নিয়ে আসা যে কোনো প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। এট ফার্স্ট আমাদের হচ্ছে কজেস অফ স্টোন। তো আমরা এখন পড়বো কজেস অফ রেনাল স্টোন। ঠিক আছে, রেনাল স্টোন তৈরির এখানে দেখেন আপনারা, আমরা বেলি ল্যাবে আছি। বেলি ল্যাবের এখানে একটা সুন্দর জিনিস দেওয়া আছে, এটা আমাদের কার্ড কোশ্চেন, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। কার্ড কোশ্চেন আছে যে কজেস অফ স্টোন, রেনাল স্টোন। দেয়ার আর ভেরি মেনি কজেস ফর ইউরিনারি ট্র্যাক্ট স্টোন। ইউরিনারি ট্র্যাক্ট স্টোন, ঠিক আছে, ডিজিজ উইচ ক্যান বি ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং গ্রুপস। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট বলতে হচ্ছে আপনার আপার ইউরিনারি ট্র্যাক্ট, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, মানে কিডনি থেকে শুরু করে একদম ইউরেথ্রা পর্যন্ত পুরো ট্র্যাক্টের কথা বলতেছে। যে কোনো জায়গায় যদি আপনার স্টোন হয়, যেটাকে আমরা বলি ইউরোলিথিয়াসিস। ইউরোলিথিয়াসিস ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখন স্টোন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইজ কল্ড দ্য ইউরোলিথিয়াসিস। এটা কোথায় কোথায় হতে পারে? এটা আপনার যদি এভাবে বলি, দিস আর ক্যালিক্স, রাইট? লোয়ার ক্যালিক্সে হতে পারে, এটা এই পেলভিস রিজন হতে পারে, পেলভি ইউরেটিক জাংশনের দিকে হতে পারে। ঠিক আছে, আবার এখানে আমরা ইউরেটিক বিভিন্ন অবস্ট্রাকশন আছে আমরা জানি, সেগুলো দেখাবো একটু পরে। ব্লাডারে হতে পারে, ব্লাডার আপার ইউরিনারি ট্র্যাক্ট স্টোন, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট স্টোনের আমাদের এটাকে বলে হচ্ছে ইউরোলিথিয়াসিস। তো এখানে মেইনলি আমরা পড়বো হচ্ছে, এখানে মেইনলি আমরা পড়বো দুইটা স্টোন, সেটা হচ্ছে স্টোন ইন দ্য কিডনি, দ্যাট ইজ রেনাল স্টোন, আর এটা হচ্ছে ইউরেটারিক স্টোন। ঠিক আছে, এই দুইটা আমরা এখন ডিল করব, ইউরেটিক স্টোন এবং রেনাল স্টোন। তো প্রথমে কজোলজিটা দেখেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে হচ্ছে স্টোন তৈরি হবে কখন, যখন আমাদের বডিতে ক্যালসিয়াম অনেক বেশি থাকবে। এই ক্যালসিয়াম গুলো স্টোন ফর্মেশন করবে। তাহলে কি কি কারণে ক্যালসিয়াম বেশি হয়? ইডিওপ্যাথিক কজে হইতে পারে, বা হাইপার ক্যালসিমিক ডিসঅর্ডার্স, যেমন হচ্ছে আপনার হাইপার প্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েড হরমোন কি করে? ক্যালসিয়াম লেভেল বাড়ায়, তাই না? প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম লেভেল বাড়ায় ব্লাডে। সো হাইপার ক্যালসিমিক ডিসঅর্ডার্স, ঠিক আছে। তারপর হচ্ছে রেনাল টিবিউলার সিনড্রোম, অর্থাৎ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে ঝামেলা হয়, অর্থাৎ আপনার রেনাল টিবিউলার অ্যাসিডোসিস, আরটিএ টাইপ 1 যেটা, ঠিক আছে, সেগুলোতে আপনার বেশি বেশি ক্যালসিয়াম এক্সক্রিশন হবে, যার ফলে হচ্ছে বেশি কেসে ক্যালসিউরিয়ার জন্য আপনার স্টোন ফর্মেশন হতে পারে। ইউরিক অ্যাসিড লিথিয়াসিস, এনজাইম ডিসঅর্ডার যদি থাকে, সেকেন্ডারি ইউরিলিথিয়াসিস, দিজ আর দ্য ফ্যাক্টরস অফ স্টোন ফর্মেশন। মাথায় রাখতে হবে যেই সব কন্ডিশনে ক্যালসিয়াম বেশি থাকবে সেগুলোই হচ্ছে আপনার স্টোন ফর্মেশনের জন্য দায়ী। যেমন প্রথমে যেটা আসতেছে ইডিওপ্যাথিক ক্যালসিয়াম ইউরোলিথিয়াসিস, ক্যালসিয়াম দিয়ে হচ্ছে, রাইট? সো এটা কি হাইপার ক্যালসি ইউরিয়া, মানে হচ্ছে ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি যাচ্ছে, তখন এখানে স্টোন ফর্মেশন করতে পারে ইউরিনারি ট্র্যাক্টে যে কোনো এক জায়গায়। আর যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, তখন হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেশি থাকবে, বাট এখানে ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি যাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। দিস ইজ ইডিওপ্যাথিক ক্যালসিয়াম ইউরোলিথিয়াসিস, ক্যালসিয়াম ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বেশি যাচ্ছে, বেশি এক্সক্রিশন হচ্ছে, ইডিওপ্যাথিক কজ, আননোন কজ। আর এটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন যত বেশি হবে ততই এটা আমাদের কি করবে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াবে, রেনাল টিবিউলার রিঅ্যাবজর্পশন বাড়াবে, আলটিমেটলি আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াবে। ঠিক আছে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়াবে। এটা কেন হয়? প্যারাথাইরয়েড হরমোনের এক্সেস প্রোডাকশনের জন্য। তারপরে হচ্ছে আপনার প্রলং ইমোবিলাইজেশন, হাইপারক্যালসিমিয়া, হাইপারক্যালসিউরিয়া রেজাল্ট ফ্রম বোন রিজার্ভশন। তাহলে প্রলং ইমোবিলাইজেশনের কারণে বোন রিজার্ভশন হয়, আর বোন রিজার্ভশন হলে তখন ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, যেটা হচ্ছে ব্লাডে বেড়ে যায় যখন হাইপার ক্যালসিমিয়া। এগুলো আবার যখন এক্সক্রিশন করে তখন হাইপার ক্যালসিউরিয়া হয়। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের হচ্ছে মিল্ক অ্যালকালি সিনড্রোম। মিল্ক অ্যালকালি সিনড্রোম সবাই জানেন যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে আমাদের ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। সো ইনজেকশন অফ লার্জ কোয়ান্টিটিস অফ ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি অ্যালকালি মে রেজাল্ট ইন হাইপারক্যালসিমিয়া। বডিতে ক্যালসিয়াম বাড়াবে যদি ভিটামিন ডি বেশি খান বা বেশি ক্যালসিয়াম খান, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায় ভিটামিন ডি। সো মিল্ক অ্যালকালি সিনড্রোম। সার্কোইডোসিসে আপনার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যখন সার্কোইডোসিস পড়েছিলাম তখন এই জিনিসটা হয় যে নন কেজিয়েটিং গ্রানুলোমা প্রোডিউস 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। এই 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি, যেটা হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়ায়। সো যার ফলে সার্কোইডোসিস আমাদের স্টোন ফর্মেশন হতে পারে হাইপারক্যালসিমিয়ার জন্য।
তারপরে হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, যেখানে হাইপার ক্যালসিউরিয়া হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ইউরিনারি ট্র্যাক দিয়ে চলে যায়, তখন হচ্ছে স্টোন ফর্মেশন হতে পারে। ঠিক আছে, স্টোনস আর কম্পোজড অফ মেইনলি পিওর ক্যালসিয়াম ফসফেট এন্ড নেফ্রোক্যালসিনোসিস ক্যান অকার। ওকে, আফটার দ্যাট সিস্টিন স্টোন। এই সিস্টিন স্টোন এগুলো কি আপনারা জানেন, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডারস, ইনহেরিটেড, এটা একটা ইনহেরিটেড, যেখানে হচ্ছে সিস্টিন দিয়ে হচ্ছে আপনার স্টোনটা তৈরি হচ্ছে। এগুলো খুবই হার্ড হয়, ভেরি হার্ড, এবং এগুলো রেডিও অপেক হয়। ঠিক আছে, এই জন্য এইগুলো হচ্ছে আপনার এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ, লিথোট্রিপসি দিয়ে ভাঙা যায় না। এটার জন্য আমাদের পিসিএনএল করতে হয়, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টোমি করতে হয়। And now this is uric acid lithiasis. Uric acid হচ্ছে পিউরিন মেটাবলিজম। ঠিক আছে, এক্সেস অ্যামাউন্ট অফ যদি ইউরিক অ্যাসিড যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হতে পারে। তারপর পিউরিন থেকে হচ্ছে আপনার ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়। পিউরিন মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড প্রোডাকশন হয়, যেই এক্সেস ইউরিক অ্যাসিড গুলো যখন এক্সক্রিশন করবে, তখন সেখানে ইউরিক অ্যাসিড স্টোন তৈরি হতে পারে। ইউরিক অ্যাসিড স্টোন ক্যান অলসো অকার। ক্লিয়ার? এন্ড নাও ডায়েটারি এক্সেস, যেমন হচ্ছে আপনার এই যে চা, তারপর হচ্ছে আপনার চকলেট, তারপর হচ্ছে স্পাইনেক। ঠিক আছে, তাহলে চা, চকলেট এগুলো কিন্তু স্টোন ফর্মেশনে হেল্প করে। দেখেন, ইনক্রিজ ইউরিনারি অক্সালেট। ঠিক আছে, অক্সালেট স্টোন তৈরি করে। আর হচ্ছে প্রোটিয়েজ ইনফেকশন, ইউরিয়েস প্রোডিউসিং এনজাইম অর্গানিজম, যেমন প্রোটিয়েজ, এগুলো হচ্ছে ইউরিয়েস প্রোডাকশন করে। ইউরিয়েস কি করে? ইট ব্রেক ডাউন ইউরিয়া টু প্রোডিউস অ্যামোনিয়া এন্ড কার্বন ডাইঅক্সাইড, and urine become alkaline, which promotes the formation of struvite calculi. ঠিক আছে, struvite calculi, and which can grow to form a staghorn calculus. Staghorn calculus কোথায় হয়? এই যে আমাদের রেনাল ক্যালিক্স যেগুলো আছে, এগুলোর মধ্যে, যে এগুলো যখন ফিল আপ হয়ে যায় এইভাবে, তখন যে স্টোনগুলো ফর্মেশন হয়, স্ট্যাগহর্ন ক্যালকুলাস হয়। এগুলো কি বলি? স্ট্যাগহর্ন ক্যালকুলাস। ক্লিয়ার? স্ট্রুভাইট ক্যালকুলাস দিয়ে হয়। এটা হচ্ছে প্রোটিয়েজ ইনফেকশন, ইউরিয়াস প্রোডিউসিং এনজাইম। ওকে, ফাইন। তাহলে দেখেন আমরা কিন্তু কজেস গুলো খুব সুন্দর করে ডেসক্রাইব করে ফেলছি। সো গাইস, পুরো জিনিসটার সামারি যদি আমি এখন আপনাদেরকে দেখাই দেই, তাহলে জিনিসটা আপনারা একদম ইজিলি মনে রাখতে পারবেন। সেটা হচ্ছে একদম ফার্স্টে আমরা পড়েছিলাম যে হচ্ছে আপনার ইডিওপ্যাথিক ক্যালসিয়াম ইউরোলিথিয়াসিস, হাইপার ক্যালসি ইউরিয়া। দেখেন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যদি যায়, তখন সেই ক্ষেত্রে হাইপার ক্যালসি ইউরিয়া, ক্যালসিয়াম যদি ইউরিন এক্সক্রিশনে ক্যালসিয়াম বেশি হয়, তখন ক্যালসিয়াম স্টোন ফর্মেশন করতে পারে। তারপর হচ্ছে হাইপার ক্যালসিমিক ডিজঅর্ডারস, ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেশি। কি কি কারণে? যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকে, বা সার্কোয়েডোসিসের কারণে আপনার ভিটামিন ডি তৈরি হচ্ছে, যে ভিটামিন ডি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে। মিল্ক অ্যালকালি সিনড্রোমে ভিটামিন ডি ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে। এগুলো আলটিমেটলি ব্লাডে ক্যালসিয়াম বাড়ায়, যার ফলে এগুলো আলটিমেটলি রেনাল দিয়ে বেশি বেশি এক্সক্রিশন হবে, অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া প্লাস হাইপার ক্যালসি ইউরিয়া, এগুলো স্টোন ফর্মেশনের জন্য দায়ী। তারপরে আমরা একটা অটোজোমাল ডিজিজ পড়ছি, যেটা হচ্ছে সিস্টিন। সিস্টিন অটোজোমাল, এটা হচ্ছে অটোজোমাল ফ্যামিলি ইনহেরিটেড, এবং এটা খুব হার্ড হয়। সিস্টিনটা খুবই হার্ড হয়। আর এরপরে পড়ছি হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যেসব জায়গায় হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, হাইপার ইউরিসেমিয়া ইউরিক অ্যাসিড লেভেল বেশি হবে, যেমন পিউরিন মেটাবলিজমে ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেশি হয়। ঠিক আছে, বা ডায়েটারি ইনটেক অফ যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশি থাকতে পারে। আরেকটা স্টোন হচ্ছে স্ট্রুভাইট ক্যালকুলাস। স্ট্রুভাইট ক্যালকুলাস এটাও আমরা পড়েছি। দেন হচ্ছে আমরা আর কি বললাম? অক্সালেট ক্যালকুলাই, অক্সালেট ক্যালকুলাই। ঠিক আছে, সো এখানে যখন কিছু প্রশ্ন আছে, সাস্টে 17 সালে আসছে, ওরা দা এনুমারেট দ্য ক্লিনিক্যাল টাইপস অফ রেনাল স্টোন। তাহলে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো স্টোন বললাম, অক্সালেট স্টোন, সিস্টিন স্টোন, তারপর হচ্ছে আপনার এই যে ফসফেট স্টোন। ঠিক আছে, ফসফেট স্টোন, যে ক্যালসিয়াম ফসফেট স্টোন হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার স্ট্রুভাইট ক্যালকুলাই, তারপরে হচ্ছে আর কি বললাম? সিস্টিন স্টোন বলছি, ফসফেট স্টোন বলছি, ইউরিক অ্যাসিড স্টোন। আরেকটা কথা, যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এই ক্ষেত্রেও আপনার হাইপার ক্যালসিউরিয়া হবে, ক্যালসিয়াম বেশি বেশি এক্সক্রিশন হবে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট স্টোনটা বেশি হয়, ফসফেট স্টোনটা বেশি হয়। তো দেখেন, আমরা সবগুলো জিনিস কিন্তু একসাথে সুন্দর করে পড়ে ফেললাম, তাই না? আরেকটা হচ্ছে আপনাকে যদি বলি, সেটা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাস। স্ট্যাগহর্ন ক্যালকুলাস হয় হচ্ছে এই যে প্রোটিয়াজ ইনফেকশন। একটু লিখে দেই, স্ট্যাগহর্ন ক্যালকুলাই, প্রোটিয়েজ ইনফেকশন। এই প্রোটিয়েজ গুলো কি করে? এরা হচ্ছে অ্যালকালি, একটা অ্যালকালি এনভায়রনমেন্ট তৈরি করে। কিভাবে? সে হচ্ছে ইউরিয়াস প্রোডাকশন করে। ইউরিয়াস হচ্ছে ইউরিয়া থেকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই যে অ্যালকালি কন্ডিশন, এই অ্যালকালি কন্ডিশনে ইট প্রমোটস ফর্মেশন অফ স্ট্রুভাইট ক্যালকুলাই, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট ক্যালকুলাই। স্ট্রুভাইট ক্যালকুলাই, এটা হচ্ছে একটা ফসফেট ক্যালকুলাই, ফসফেট ক্যালকুলাইয়ের মতো। সো এই ফসফেট ক্যালকুলাই এগুলো কি করে? আমাদের যে রেনাল পেলভিস আছে, এই রেনাল পেলভিসের এখানে এখানে জমে আপনার একটা স্ট্র্যাগহর্ন ক্যালকুলাসের মতো তৈরি করে। হর্ন 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 থাকবে এরকম। ঠিক আছে, স্ট্র্যাগহর্ন ক্যালকুলাই।
And now we can see here are some important lines. এগুলো আমাদের SRV থেকে দেখাচ্ছে, এটা SRV বই 6th edition renal calculus. More common in male 90%, এগুলো হচ্ছে রেডিও অপিক, যেগুলো হচ্ছে আপনার সাধারণত এই অক্সালেট স্টোন বা হচ্ছে ক্যালসিয়াম স্টোন যেগুলো হয় এগুলো সাধারণত রেডিও অপাক হয়। ঠিক আছে, মোস্ট রেডিও অপাক হয়, ফসফেটটাও রেডিও অপাক হয়। বাট রেডিও লুসেন্ট হয় হচ্ছে যেগুলো ইউরিক অ্যাসিড স্টোন। ইউরিক অ্যাসিড স্টোন গুলো হচ্ছে আপনার রেডিও লুসেন্ট হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মোর কমন ইন ফিমেলস ইউরিক অ্যাসিড স্টোন। আর বাকি স্টোন গুলো হচ্ছে রেডিও অপাক, যেগুলো হচ্ছে আপনার তো বললামই। তাহলে রেনাল ক্যালকুলাস এই কথাটা ইম্পর্টেন্ট। এইবার এই জিনিসটা আপনার অস্পিতে দিবে, সেটা হচ্ছে একটা স্ট্যাগ হর্ন ক্যালকুলাস দেখতে পারতেছি। এটা আমি কোথা থেকে পড়তেছি? SRV বই থেকে পড়তেছি। এই যে লার্জ স্ট্যাগ হর্ন ক্যালকুলাস বোথ সারফেস অফ দ্য স্টোন ওয়্যার শোন। ঠিক আছে, তাহলে একটা স্ট্যাগ হর্ন ক্যালকুলাস সাধারণত কিসে হয়? স্ট্যাগ হর্ন ক্যালকুলাস কিসে হয় একটু আগে বলছি। স্ট্যাগ হর্ন ক্যালকুলাস হয় হচ্ছে আপনার ওই যে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয় যেখানে, অর্থাৎ আপনার প্রোটিয়েজ ইনফেকশনে যে ইউরিয়েজ তৈরি করে ওরা, এই ইউরিয়েজ হচ্ছে ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই অ্যালকালি এই অ্যালকালি কন্ডিশনে ম্যাগনেসিয়াম দেন ফসফেট ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট দিয়ে আপনার স্ট্রুভাইট ক্যালকুলাস তৈরি হয়। স্ট্রুভাইট ক্যালকুলাস তৈরি হয়। ঠিক আছে, উইচ ক্যান গ্রো টু ফর্ম স্ট্যাগহর্ন ক্যালকুলাস, যেগুলো এইভাবে স্ট্যাগহর্ন ক্যালকুলাস তৈরি করতে হেল্প করে, যেটা আমি একটু আগে আপনাকে ইয়ে থেকে পড়ে আসছি, বেরি ল্যাব থেকে পড়ে আসছি। এই যে দেখেন, প্রোটিয়েজ ইউরিয়াস প্রোডাকশন করে, যেগুলো হচ্ছে ইউরিনকে অ্যালকালি তৈরি করে, অর্থাৎ ইউরিয়া থেকে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যার ফলে ইউরিন গুলো অ্যালকালাইন হয়ে যায়। উইচ প্রমোটস দ্য ফর্মেশন অফ স্ট্রুভাইট ক্যালকুলাই ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, এই যে ফসফেট, যেটা কিনা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাস তৈরি করে। ক্লিয়ার? জিনিসটা খুব সুন্দর, এটা শর্ট নোট আসে। এটা আমি আপনাকে বলি, স্ট্যাগহর্ন ক্যালকুলাস নিয়ে সিউ 15 জানুয়ারিতেও আপনার একটা শর্ট নোট আসছে। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারবো যে যেটা হচ্ছে রেনাল পেলভিস, the stone occupying the renal pelvis and calyces, the stone occupying the renal pelvis and calyces, এগুলো হচ্ছে ক্যালিসেস। বুঝতে পারতেছেন তো ছবিটা? এই যে এরকম চিন্তা করেন, রেনাল পেলভিস এন্ড ক্যালিসেস। তারপর কম্পোজিশন কি দিয়ে হয়? ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট কম্পোজিশন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়া আর হচ্ছে ফসফেট। দ্য কিল ক্যালকুলাই কজেস স্ট্রুভাইট স্টোন। তাহলে দেখেন আমাদের খুব সুন্দর করে আমরা কিন্তু এই স্ট্যাগহর্ন ক্যালকুলাসটা একটু দেখে নিলাম। And now we will read the clinical features. এটা আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফিচার্স: patients with acute uretic colic pain represent one of 3 emergency admission. তাহলে ইউরেটিক কোলিক পেইন হতে পারে, ইউরেটারি স্টোন যদি হয়, অর্থাৎ ইউরেটারের মধ্যে যদি স্টোন হয় তাহলে ইউরেটারিক কোলিক পেইন হবে। ইউরেটারি স্টোন হলে ইউরেটারিক কোলিক পেইন হবে। এবং সেটা বলছে যে 3টা এমার্জেন্সি অ্যাডমিশনের মধ্যে একটা হচ্ছে এটা, আর বাকি দুটো হচ্ছে রিটেনশন অফ ইউরিন, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন, আর হচ্ছে হিমাচুরিয়া। এগুলো হচ্ছে এমার্জেন্সি কন্ডিশন। যাই হোক, তো এরপরে যেটা বলছে যে হচ্ছে বিটুইন দ্য এজেস 30 to 50 ইয়ার্স, 30 থেকে 50 বছর বয়সে বেশি হয় এবং মেল প্রিডমিনেন্স বেশি থাকে। ঠিক আছে, পেশেন্ট ডিসক্রাইব ইউরেটারিক কোলিক টাইপ পেইন বাট মে ইন এডিশন ডিসক্রাইব রেনাল পেইন। তাহলে রেনাল পেইন যদি কিডনিতে স্টোন হয় তখন আমরা বলবো রেনাল পেইন, যদি ইউরেটারি স্টোন হয় তখন হবে ইউরেটারিক কোলিক পেইন। এবং দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা আমাকে জানতে হবে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। বলছে চ্যাপ্টার 75-এ আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। চলেন আমরা ইউরেটারিক কোলিক পেইন এবং রেনাল পেইনের পার্থক্যটা জেনে আসি। এন্ড নাও গাইস, আপনারা দেখতে পারতেছেন এখানে এটা কিন্তু সিউ অ্যাসেসমেন্ট কোশ্চেনও আসে যে রেনাল পেইন, এটা কিন্তু আপনার কোশ্চেন স্টেমের মধ্যে দিয়ে দেয়। রেনাল পেইন আর হচ্ছে ইউরেটারিক কোলিক, দুইটা টার্ম। এর মধ্যে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রেনাল কোলিক। এটা কিন্তু কখনোই আমরা বলবো না, দিস ইজ আ মিসনোমার। ইউরেটারিক কোলিককে অনেকে রেনাল কোলিক বলে, আসলে রেনাল কোলিক বলতে কিছু নাই, ভেরি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, তাহলে রেনাল কোলিক হচ্ছে একটা মিসনোমার, এটা কিন্তু এখানে এই যে বেরি ল্যাবে বলে দিচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু বেরি ল্যাব। তো রেনাল পেইন কখন হবে? যখনই আমাদের এই যে এটা হচ্ছে কি কিডনি পেলভিস, এটার মধ্যে এই যে রেনাল ক্যালিক্স। ঠিক আছে, তো কোনো কারণে যদি এগুলা ডিস্টেনশন হয়, রেনাল ক্যাপসুল গুলো যদি ডিস্টেনশন হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের পেইন হবে। তাহলে রেনাল ক্যাপসুল ডিস্টেনশন হলে পেইন হবে। পেইনটা কেমন হবে? ইট ইজ এ কনস্ট্যান্ট পেইন এন্ড নোয়িং পেইন ইন দ্য লোইন রিজন অথবা রেনাল অ্যাঙ্গেল। ধরেন এটা ধরেন মানুষ, ঠিক আছে, তো আমাদের কিডনিটা থাকে কোথায়? লোইন রিজনের দিকে। তো রেনাল পেইন কখন বলবো? যখন পেইনটা এখানেই থাকবে, দিস ইজ কনস্ট্যান্ট এবং
এই রেনাল অ্যাঙ্গেল বা হচ্ছে লোইন রিজনের দিকে কনস্ট্যান্ট থাকবে অ্যান্ড ডিফারেন্ট ফ্রম দ্য রেনাল পেইন। সরি কি বলি, রেনাল পেইনটা তাহলে কি রেনাল অ্যাঙ্গেল বা লোইন রিজনই কনস্ট্যান্ট থাকতেছে এবং এটা হচ্ছে একটা অ্যাগোনাইজিং পেইন ইন দ্য লোইন অর রেনাল অ্যাঙ্গেল। আর ইউরেটেরিক কলিক পেইন কি? ইউরেটেরিক কলিক পেইন হচ্ছে অফটেন ইনকারেক্টলি রিফার টু অ্যাজ রেনাল কলিক। অনেকে ইউরেটেরিক কলিককে রেনাল কলিক বলে, বাট এটা একদম মিসমার, কখনই আমরা বলতে পারবো না। এটা রেনাল পেইন থেকে একদম আলাদা। কারণ কি এটা হচ্ছে ল্যাটারালাইজড কলিকি পেইন। কলিকি পেইন কিরকম? রেনাল পেইন ছিল যে কনস্ট্যান্ট, ধরেন পেইন শুরু হইলো এটা কনস্ট্যান্ট থাকতেছে। আর কলিকি পেইন হচ্ছে পেইন শুরু হয়েছে, আবার একটু পরে ভালো হয়েছে, আবার একটু পরে শুরু হয়েছে, আবার একটু পরে ভালো হয়েছে। এটা কিরকম? ধরেন আমরা যেই সব জায়গায় পেরিস্টালসিস হয়, যেসব জায়গায় পেরিস্টালসিস হয়, মনে করেন এটা হচ্ছে ইউরেটার, ইউরেটারেও কিন্তু পেরিস্টালসিস হয়, আমাদের স্যার বলছিল ক্লাসে ইউরেটারেও পেরিস্টালসিস হয়। তো পেরিস্টালসিস হলে কি হয় যে এখানে একটা যখন ইউরিন যাবে তখন এখানে যখন একটা বাধা পাবে, তখন হচ্ছে এখানে যখন এই প্রেসার দিবে, এই এই কন্ট্রাকশন করবে, তখন পেইনটা হবে। বাট যখনই এই কন্ট্রাকশনটা পেরিস্টালসিসে কি হয়, প্রথমে এখানে কন্ট্রাকশন হয়, তারপর আবার এদিকে কন্ট্রাকশনটা এদিকে চলে যাবে, তখন আবার পেইনটা রিলিভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আপনার কলিকি পেইন, যেটা আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনও আমরা পাই, তাই না? যে কোনো অবস্ট্রাকশনে কলিকি টাইপ অফ পেইন পাওয়া যায়। তো আমরা কি দেখলাম তাহলে? রেনাল পেইন হচ্ছে কনস্ট্যান্ট আর ইউরেটারিক কলিক পেইন হচ্ছে আপনার কলিকি পেইন। ইউরেটারিক কলিক পেইন হচ্ছে কলিকি পেইন। ঠিক আছে? এক্সপেরিয়েন্সড বাই সামওয়ান হু হ্যাজ ইউরেটারিক ক্যালকুলাস, যার ইউরেটারে ক্যালকুলাস আছে, ইউরেটারের মধ্যে স্টোন আছে। তারপরে বলছে লোইন পেইন, রেনাল পেইনটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল বা লোইন রিজিয়নে হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে, কিন্তু আপনার কলিকি পেইনটা এবং ইউরেটারিক কলিক পেইনটা রেডিয়েট করতেছে টু দ্য গ্রোইন অ্যান্ড লোয়ার স্টিল টু দ্য টেস্টিকল বা লেভিয়াম। ঠিক আছে, টেস্টিকল বা মানে কি হচ্ছে, এটা যদি ধরেন আপনার কিডনি, দিস ইজ ইউরেটার অ্যান্ড দিস ইজ ব্লাডার, দিস ইজ ইউরেথ্রা। তো এখন আমরা খুব ইজিলি বলতে পারতেছি যে ইউরেটারের মধ্যে যদি একটা স্টোন থাকে, এই পেইনটা হবে হচ্ছে কলিকি টাইপ পেইন, কলিকি টাইপ পেইন হবে এবং এটা রেডিয়েট করতে পারে টু দ্য গ্রোইন অথবা টেস্টিকল রিজনের দিকে, টু দ্য গ্রোইন অর টেস্টিকল রিজনের দিকে, বাট বাট ডাজ নট রেডিয়েট টু দ্য ব্যাক অফ দ্য লেগ, পায়ের পিছনের দিকে যাবে না। ইউরেটারিক কোলিক ক্যান বি কজড বাই সামথিং আদার দ্যান দ্য স্টোন, স্টোন ছাড়াও অনেক কিছু হতে পারে, কোনো ব্লাড ক্লট থাকতে পারে এখানে। ঠিক আছে, সো দুইটা থেকে পার্থক্য আমরা তাহলে কি করতে পারলাম? দুইটার পার্থক্য, একটা হচ্ছে রেনাল পেইন আর একটা হচ্ছে ইউরেটিক কোলিক পেইন। একটা হচ্ছে কনস্ট্যান্ট পেইন আর একটা হচ্ছে কোলিকি পেইন। একটা হচ্ছে কোনো রেডিয়েশন হবে না, রেনাল অ্যাঙ্গেলের দিকে থাকবে, আর একটা হচ্ছে রেডিয়েট টু দ্য গ্রোইন টু লোইন, রেডিয়েট টু গ্রোইন অর লোইন, লোইন টু গ্রোইন বলি, সরি কি বলতেছি এটা, ধরেন লোইন রিজনে পেইন হচ্ছে, এটা গ্রোইনের দিকে যাবে। ঠিক আছে, রেডিয়েট টু গ্রোইন, লোইন টু গ্রোইন বলি আমরা, বা টেস্টিকুলার দিকে যেতে পারে, রেডিয়েশন হয়, এখানে রেডিয়েশন হয়। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে রেনাল পেইন আর হচ্ছে ইউরেটিক কোলিক পেইন। ঠিক আছে, তো গাইস ক্লিনিক্যাল ফিচার্সে আমরা অলরেডি রেনাল, যদি কিডনিতে স্টোন হয় তো রেনাল স্টোন হলে কি ধরনের পেইন হবে বলছি, আর ইউরেটারিক যদি স্টোন হয় ইউরেটারিক কোলিক পেইন কিরকম হবে সেটাও আমরা ব্যাখ্যা করেছি। এরপরে আর কি হবে, যে কোনো স্টোন হইলে সেই জায়গায় হচ্ছে আপনার হেমাচুরিয়া হতে পারে। ভিজিবল হেমাচুরিয়া ইজ রিয়ালি প্রেজেন্ট, বাট ডিপিস্টিক হেমাচুরিয়া মানে হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ঠিক আছে, এবং স্টোন হচ্ছে একটা পেইনফুল হেমাচুরিয়ার কজ, তাহলে পেইন থাকতে পারে সাথে, মাইক্রোস্কোপিক হেমাচুরিয়ার সাথে পেইন আছে, তাহলে পেইনফুল হেমাচুরিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আমরা তাহলে কি বললাম, কি বলতেছি তাহলে? প্রথমে পেইন বললাম, তারপরে হেমাচুরিয়া হতে পারে, পেইনের ক্যারেক্টারিস্টিক্স বলছি, ইউরেটারিক পেইন আর ইউরেটারিক কোলিক পেইন আর হচ্ছে রেনাল পেইন, এগুলো পেইনের ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে, হেমাচুরিয়া বলা হয়েছে। এবং এইজ বলা হয়েছে 30 থেকে 50 বছর বয়সে বেশি হয়, এবং সেক্স বলা হয়েছে সাধারণত মেল প্রিডমিনেন্স। তাহলে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমাদের শেষ হয়ে গেল, তাই না? এরপরে কি আছে দেখেন, এখানে কিছু কথা আছে। সিটি স্ক্যান দ্বারা কনফার্ম করতে হয়, প্লেন এক্সরে করে যদি হচ্ছে আপনার ছোট স্টোন হয় যেটা কিনা হচ্ছে স্পন্টেনিয়াসলি পাস করে, সেটাকে আমরা ফলো আপে আসার জন্য প্লেন এক্সরে করি কয়েকবার, তখন রেডিও অপেক স্টোন, আমরা বলছি কি রেডিও অপেক স্টোন হয় এখানে, তাই না? এক্সরে আমরা রেডিও অপেক পাই স্টোন থাকলে, সো ফলো আপে আমরা কিছু প্লেন এক্সরে করতে পারি, এটা বলছি এখানে। আর হচ্ছে আপনার পাঁচটা ন্যারোইং অফ দা নর্মাল অ্যানাটমিক্যাল ন্যারোইংস অফ দা ইউরেটারের ন্যারোইং কয়টা? পাঁচটা। সেই পাঁচটা কি কি এরপরে একটা ছবি আছে, ছবিটা আপনি তাকে দেখাবো। ঠিক, তারপর হচ্ছে আপনার 90% অফ দ্য স্টোন লেস দ্যান 5 মিলিমিটার, যেটা 5 মিলিমিটারের চেয়ে কম যে স্টোনের সাইজ, সেটা 90%ই হচ্ছে স্পন্টেনিয়াসলি পাস করে। ঠিক আছে, নিজে নিজে বের হয়ে যায়। ওকে, এখন তাহলে দেখেন এই জিনিসটা দেখাই যে এইখানে কি হচ্ছে যে পাঁচটা এরিয়া দেখাবো। ইউরোটো পেলভিক জাংশন, এটা হচ্ছে পেলভিস, আর এটা হচ্ছে ইউরেটার, এর যে জাংশনটা এখানে, এটা একটা ন্যারোইং। ঠিক আছে, পেলভি ইউরেটিক জাংশন বলা হয়, PUJ, পেলভি ইউরেটিক জাংশন। তারপর হচ্ছে দ্য পয়েন্ট এট হুইচ দ্য ইউরেটার ক্রস দ্য বাইফার্কেশন অফ কমন আইলিয়াক আর্টারি অ্যান্ড 3 এরিয়াস ইনভলভিং দ্য ডিস্টাল ইউরেটার। এই যে দেখেন, ক্রসিং দ্য আইলিয়াক আর্টারি, বাইফার্কেশন, এই যে আইলিয়াক আর্টারিটা যেখানে ক্রস করতেছে সেই জায়গাটা একটা
কনস্ট্রিকশন, ঠিক আছে? 5টা কনস্ট্রিকশন আমরা শিখতেছি। ইউরেটার ক্রসেস দ্য বাইফার্কেশন অফ কমন আইলিয়াক আর্টারি। তাহলে কমন আইলিয়াক আর্টারি যেখানে বাইফার্কেশন হয়েছে সেই জায়গাটা ইউরেটার একটা কনস্ট্রাকশন। তারপরে হচ্ছে 3 areas involving the distal ureter, এটা হচ্ছে ডিস্টাল ইউরেটার। এর পরের অংশটি হচ্ছে ডিস্টাল এরিয়া ইউরেটার। এর 3টা অবস্ট্রাকশন আমরা কি কি দেখতেছি? juxtaposition of vas ডিফারেন্স অর ব্রড লিগামেন্ট, 3 নাম্বার, যেখানে ব্রড লিগামেন্ট বা ভাস ডিফারেন্সের পজিশনটা সেই জায়গায়। এন্টারিং দ্য ব্লাডার ওয়াল, এখানে একটা, আর এটা হচ্ছে ইউরেটারিক অরিফিসে একটা, ঠিক আছে? দিস আর দ্য 3 ডিস্টাল এরিয়া, এটাকে বলছে ডিস্টাল ডিস্টাল ইউরেটার। এই ডিস্টাল ইউরেটারে আপনার এই 3টা অবস্ট্রাকশন রিজন। তাহলে এই টোটাল 5টা অবস্ট্রাকশন একদম মুখস্থ করে ফেলতে হবে, ভাইভাতে আপনাকে জিজ্ঞাসা করবে। তারপর দেখেন ইউরিনারি স্টোন, কমনেস্ট ইউরিনারি স্টোন কি? ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে? এবং এগুলো আমরা কিডনি, ইউরেটার, ব্লাডার রিজনে যদি হচ্ছে আপনার রেডিওগ্রাফি করি সেখানে আমরা রেডিও অপেক দেখবো, ঠিক আছে? মোস্ট আর বেস্ট ডায়াগনোজড অন নন কন্ট্রাস্ট কম্পিউটেড টমোগ্রাফি, অর্থাৎ সিটি স্ক্যান, আর হচ্ছে প্লেন প্লেন এক্সরে কিউভি করি, আমরা কেউভি করি, তাই না? তাহলে কম্পিউটেড টমোগ্রাফি, সিটি স্ক্যানে কনফার্ম করা হয়। দ্য মোস্ট স্টোন লেস দ্যান 5 মিলিমিটার উইল পাস স্পন্টিনিয়াসলি। তারপর হচ্ছে ইন্ডিকেশন ফর সার্জিক্যাল ইন্টারভেনশন, আমরা এখন পড়বো কখন আমরা সার্জারি করব। 5 মিলিমিটারে যদি কম হয় তাহলে স্পন্টিনিয়াসলি চলে যাবে, বেশি বেশি ফ্লুইড ইনটেক করতে বললে এটা আস্তে আস্তে চলে যাবে। কিন্তু আমরা সার্জারি কাদের ক্ষেত্রে করবো সেটা এখন দেখবো। একটা হচ্ছে এমার্জেন্সি সেটিং আর একটা হচ্ছে ইলেকটিভ সেটিং, ঠিক আছে? ওকে গাইজ, এখন আমরা স্টোনের ম্যানেজমেন্ট পড়তেছি। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ইউরিনারি ট্র্যাক্ট স্টোনের ম্যানেজমেন্ট, অর্থাৎ রেনাল স্টোন প্লাস ইউরেটার স্টোন, দুইটা ম্যানেজমেন্টই আমরা এখানে পড়বো। প্রথমে রেনাল স্টোন এবং ইউরেটারে যদি স্টোন হয় সেটার ক্লিনিক্যাল ফিচার্স আলাদাভাবে বলছি। আবার এরপরে আমরা ইনভেস্টিগেশন বলছি, প্লেন এক্সরে কেউভি রিজন এবং সিটি স্ক্যান, ঠিক আছে? অলরেডি বলা হয়েছে প্লেন এক্সরে কেউভি রিজন এবং সিটি স্ক্যান দিয়ে কনফার্ম করা হয়, তাহলে আমাদের ইনভেস্টিগেশনও বলা হইলো। এরপরে আমরা হচ্ছে এখন পড়বো রেনাল স্টোন এবং ইউরেটিক স্টোনের ম্যানেজমেন্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের যদি স্টোনের সাইজ 5 মিলিমিটারের চেয়ে ছোট হয় সেই ক্ষেত্রে বলছে যে পাসেস স্পন্টিনিয়াসলি, ঠিক আছে? গেল এটা। তাদের ক্ষেত্রে আমরা কি দিব? মেডিকেল এক্সপালসিভ থেরাপি, অর্থাৎ হচ্ছে তাদেরকে আপনি বেশি বেশি ফ্লুইড ইনটেক করতে বলবেন, ঠিক আছে? প্রচুর পরিমাণে ফ্লুইড খাবে এবং যার ফলে হচ্ছে তখন ইউরিনের পরিমাণ অনেক বেশি হবে, ইউরিনের সাথে স্টোনটা বের হয়ে যেতে পারে। তারপরে যখন আমরা, তার পেইন হয় যেহেতু এখানে, সো আমাদের নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ সাচ অ্যাজ ডাইক্লোফেনাক আমরা হচ্ছে এনএসআইড দিব, যেটা কারণে হচ্ছে তার পেইন রিলিভ হবে। তারপরে আমরা তাকে মনিটরিং করতে থাকবো। যদি দেখি যে তার পেইন বাড়তেছে, ফ্রিকুয়েন্ট এপিসোডস অফ পেইন এবং সাইন্স অফ ইনফেকশন আছে, ঠিক আছে, এবং সিগনিফিকেন্ট ডিক্লাইন ইন রেনাল ফাংশন, তখন আমরা কি করব? যে সার্জারিতে চলে যাব, ইন্টিগ্রেশনস অফ ইন্টারভেনশন এট অ্যান আর্লি স্টেজ, অর্থাৎ তখন আমরা সার্জারি থেকে যাব। আমরা কি সার্জারি করব? এমার্জেন্সি সেটিং। এমার্জেন্সি সেটিং মানে ইমিডিয়েটলি যেটা করতে হবে। এমার্জেন্সি সেটিং অর্থাৎ ইমিডিয়েটলি, আর্জেন্টলি আপনার এখন তার ট্রিটমেন্ট দরকার, ইন্টারভেনশন দরকার। সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? ইন সিটু এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। এই জিনিসটা কি? যে আমরা একটা শক ওয়েভ জেনারেট করি। এই শক ওয়েভটা দিয়ে, মনে করেন একটা ওয়েভ দিয়ে, এটা একটা ওয়েভ, এই একটা ওয়েভ দিয়ে স্টোনটাকে ভেঙে ফেলা হয়, ঠিক আছে? একটা শক ওয়েভ জেনারেট করি, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। তাহলে একটা ওয়েভ দিয়ে আমি যখন স্টোনটাকে ভেঙে দিব, স্টোনটা তখন এরকম ফ্র্যাগমেন্টস হয়ে যাবে, রাইট? ফ্র্যাগমেন্ট হয়ে গেলে আপনি চিন্তা করেন এটা হচ্ছে ইউরেটার। তো ইউরেটারের মধ্যে এখানে একটা স্টোন আছে, আপনি এখানটা কি করলেন? আপনি একটা শক ওয়েভ দিলেন। আপনি এবার একটা শক ওয়েভ দিলেন। শক ওয়েভ দিলে কি হবে? স্টোনটা যখন ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, তখন ছোট ছোট হয়ে যাবে। তখন কি হবে? গ্র্যাভিটির কারণে যখন ইউরিন এখান থেকে পাস করবে তখন এগুলো স্পন্টেনিয়াসলি বের করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তাহলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। লিথো মানে স্টোন আর ট্রিপসি ভেঙে ফেলা। এছাড়া আমরা আর কি করতে পারি? সিস্টোস্কোপি অ্যান্ড ইনসারশন অফ ইউরেটারিক স্টেইন্ড অ্যাজ আ টেম্পোরারি প্রসিডিউর। যদি আমাদের ইউরেটারে স্টোন হয় সেক্ষেত্রে আমরা আবার একটা কি করতে পারি? একটা সিস্টোস্কোপ দিব। প্রথমে সিস্টোস্কোপ দিয়ে আমি দেখব কোথায় আমার স্টোনটা আছে। দেখার পরে তারপরে আমি কি করব? সেখানে একটা সুন্দর মতো একটা ইউরেটিক স্টেন্ট ঢুকাই দিয়ে আসবো। একটা স্টেন্ট ঢুকাই দিয়ে আসবো এভাবে। অর্থাৎ ডাইলেটেড হয়ে থাকবে তখন এটা। এটা তখন যখন ডাইলেটেড হয়ে যাবে তখন স্টোনটা ইজিলি বের হয়ে চলে আসবে। স্টেন্ট দিয়ে আসবে, ইউরেটিক স্টেন্ট। সিস্টোস্কোপি অ্যান্ড ইনসারশন অফ ইউরেটিক স্টেন্ট, এটা টেম্পোরারি প্রসিডিউর হিসেবে দিতে পারি। ক্লিয়ার? কোথায়? যদি ইউরেটার স্টোন, কথাটা ইম্পর্টেন্ট দেখেন, ইউরেটার যদি স্টোন হয় তাহলে এটা গেল। তারপর প্রাইমারি ইউরোটেরোস্কোপিক স্টোন রিট্রাইভাল, আর এটা হচ্ছে ইউরোটেরোস্কোপিক স্টোন রিট্রাইভাল। যদি আমাদের ইউরেটারে যদি হচ্ছে আপনার স্টোন থাকে, আমি কি করব? ইউরেটারিস ইউরেটারোস্কোপিক মানে হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে ইউরেটারের স্কোপ ঢুকাইলাম, ঠিক আছে? ঢুকে আমি স্টোন রিট্রাইভাল করে সেটাকে বের করে নিয়ে আসলাম। কিভাবে? এইটা আবার হচ্ছে এখন আবার লেজার ট্রিপসি দিয়ে করা হয়। লেজার দিয়ে এটাকে ভেঙে ফেলা হয়। আপনার এটা কি বলে? এই যে স্টোনগুলোকে ভেঙে ফেলা হয় লেজার ট্রিপসি। ইন এ পেশেন্ট হু ইজ সেপটিক, যার ইনফেকশন ডেভেলপ করে ফেলছে সেকেন্ডারি টু অবস্ট্রাকশন। মনে রাখবেন যে কোনো একটা স্টোন ইজ আ নিডাস ফর ইনফেকশন। যেখানে স্টোন সেখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে। সো সেপটিক হয়ে গেলে তখন আমার এই সব কাজগুলো হবে না। তখন আমার কি করতে হবে? পারকিউটেনিয়াস নেফ্রোস্টোমি।
অর্থাৎ এইখানে যদি ধরেন হচ্ছে রেনাল রিজন, আমি কিউটিনিয়াসলি যখন ঢুকতে হবে আমাকে পারকিউটিনিয়াস নেফ্রোস্টোমি আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে, বাই অ্যান ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, অর্থাৎ তখন আমাদের আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে, এগুলো করে আমরা এক্সাক্ট লোকেশনটা দেখবো, লোকেশন দেখে আমি আস্তে আস্তে পারকিউটিনিয়াসলি ঢুকবো নেফ্রোস্টোমি করে। সিস্টোস্কোপি অ্যান্ড ইনসার্শন অফ ইউরেটারিক স্টেন, মানে হচ্ছে যে এটা ইউরেটারে যখন স্টোন হয় তখন আমরা এটা করি, এখান দিয়ে সিস্টোস্কোপিক অ্যান্ড হচ্ছে ইনসার্শন অফ ইউরেটারিক স্টোন এটা বলি। তা দেখেন অপশনগুলো বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। যদি ইউরেটারে স্টোন হচ্ছে তখন আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করতে পারতেছি, বা হচ্ছে ইউরেটারিক স্টেন ইনসার্শন করতেছি, বা হচ্ছে ইউরেটারোস্কোপ স্টোন রিট্রাইভাল করতেছি, লেজার ট্রিপসি করতেছি। যখন সেপটিক ডেভেলপ করে তখন আমাদের যাইতে হবে এই দিক থেকে পারকিউটিনিয়াস নেফ্রোস্টোমি বা সিস্টোস্কোপিক স্টোন রিট্রাইভাল, যেটা সিস্টোস্কোপি এন্ড ইনসার্শন অফ ইউরেটিক স্টেন, যেটা ক্লিয়ার। আমরা এমার্জেন্সি সেটিং এর স্টোন রিমুভাল। এন্ড নাও ইলেকটিভ সেটিং, এখানে আপনি একটু টাইম পাবেন, ঠিক আছে, ওইটা যেমন আর্জেন্টলি করতে হয়েছে, এখানে আমার অতটা আর্জেন্ট না, আমি এখানে একটু টাইম পাবো। ইলেকটিভ সেটিং, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা অপশন, সার্জিক্যাল অপশন আমার জন্য। এটা নন ইনভেসিভ মেথড ট্রিটিং ইউরিনারি ট্র্যাক্ট স্টোন বাই জেনারেটিং শক ওয়েভ। আমরা এখানে শক ওয়েভ জেনারেট করি উইচ আর ফোকাসড অন দ্য স্টোন, ঠিক আছে। এবং এটা করার আগে আমি একটু আল্ট্রাসাউন্ড স্ক্যান করে স্টোনটাকে লোকালাইজ করলাম। ধরেন স্টোনটা আছে এইখানে, স্টোনটাকে লোকালাইজ করলাম। This is the common form of treatment these days for renal stone, and stone up to approximately 1.5 centimeter in size and suitable for this form of treatment. তাহলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ স্টোন কোথায়? রেনাল ক্যালকুলাই। রেনাল ক্যালকুলাই যদি হয় সেক্ষেত্রে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করব এবং ফার্স্টে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা লোকালাইজ করব, এবং স্টোনের সাইজ হতে হবে 1.5 সেন্টিমিটার ইন সাইজ, এবং আমরা অবশ্যই প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর সিস্টিন স্টোন এগুলো অনেক বেশি হার্ড হয়, এগুলো আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ দিয়ে বের করতে পারবো না, এগুলো আমাদের এই পারকিউটিনিয়াস নেফ্রোস্টোমিতে যেতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এই সিস্টিন স্টোন হলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করতে পারবো না, কন্ট্রা ইন্ডিকেটেড। আর এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ এটাতে আপনার হেমাচুরিয়া হতে পারে, হেমোরেজ হতে পারে, ইভেন পেরিনিয়াল হেমাটোমা হতে পারে, ঠিক আছে। এই জন্য আপনারা আমাদের যদি তাদের কোনো কোয়াগুলেশন ডিফেক্ট থাকে আগে থেকে, তাহলে তাদেরকে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করব না। ক্লিয়ার? তাহলে কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে কি পাচ্ছি? ওবেস পেশেন্ট, প্রেগন্যান্ট পেশেন্ট আর পেশেন্ট টেকিং ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, যারা ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট নিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা ইএসএল বা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করতে পারবো না, এটা আমাদের পয়েন্ট চলে। তারপর দেখেন এখানে কি বলছে যে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, এটা হচ্ছে দিস ইজ ইউরেটার। তো সে ফর এক্সাম্পল এখানে একটা স্টোন আছে, তাহলে আমি শক ওয়েভ দিয়ে এটাকে ভেঙে ফেললাম, তাহলে এটা কি হলো? ফ্র্যাগমেন্ট হলো, ঠিক আছে। সেভারাল সেশন, অনেকগুলো শক ওয়েভ দিয়ে আপনি এটাকে কমপ্লিট স্টোন ফ্র্যাগমেন্টেশন করলেন। এই স্টোন ফ্র্যাগমেন্ট গুলা এগুলো আস্তে আস্তে ডিস্টাল ইউরেটার দিকে এসে কালেক্ট হতে হইলো, ঠিক আছে। আর কল স্টেইন স্ট্রেজ, এগুলো পরবর্তীতে হচ্ছে আপনার স্পন্টেনিয়াসলি পাস হয়ে যাবে ডিউ টু গ্র্যাভিটির কারণে। কিন্তু যদি আপনি একটা মজার জিনিস দেখেন, এগুলো হচ্ছে ক্যালিসিস, এই লোয়ার ক্যালিসের এখানে যদি কোনো স্টোন হয়, আমি যদি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ দিয়ে এটাকে ভাঙলে এগুলো এসে জমা হবে আলটিমেটলি এখানে জমা হবে গ্র্যাভিটির কারণে। তাহলে এগুলো কি এখান থেকে বেরোতে পারবে না। সো এই ক্ষেত্রে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করবো না যদি হচ্ছে লোয়ার ক্যালিসে যদি আমার স্টোন থাকে, কথা বুঝতে পারছেন। বাট এই সব রিজনের দিকে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করতে পারবো। আফটার দ্যাট এটা হচ্ছে ইউরেটার স্কোপ। আমরা ইউরেটারে স্কোপ মানে কি? এটা ক্যামেরা। তাহলে যে ইউরেটারে একটা স্কোপ ঢুকালাম, স্কোপ ঢুকে আমরা দেখতেছি যে ইউরেটারে কোথায় ক্যালকুলাইটা আছে, লোকালাইজ করলাম, ঠিক আছে। এই যে ইউরেটার স্কোপে আমরা লোকালাইজ করলাম, তারপরে লোকালাইজ করার পরে দেয়ার আফটার স্টোনস আর রিট্রাইভড বাই আইদার ইউজিং ওয়্যার রিট্রাইভাল বাস্কেট। প্রথমে আমি স্টোনটা লোকালাইজ করলাম, তারপরে লোকালাইজ করে দেখলাম যে হচ্ছে ইউরেটারের এই জায়গাটায় মনে করেন আছে ইউরেটারিক স্টোন, আমরা বলতেছি কি ইউরেটারিক স্টোন ইউরেটারের এই জায়গায় আছে, তা লোকালাইজ করলাম। তারপরে আমি একটা কি করলাম, লোকালাইজ করার পরে একটা ওয়্যার ঢুকাইলাম, ঠিক আছে। ঢুকানোর পরে দেখেন এই যে সুন্দর মতো এই যে এখান থেকে ফুলে এটাকে বলে ডরমিয়া বাস্কেট, তারপরে এইভাবে করে নিয়ে আসলাম। দিস ইজ ইউরেটারিক স্টোন। ইউরেটারে যদি স্টোন থাকে সেই ক্ষেত্রে এটা বের করতে পারবো। তাহলে স্টোনস আর রিট্রাইভ বাই আইদার ইউজিং ওয়্যার রিট্রাইভাল বাস্কেট, যেটা হচ্ছে ডরমিয়া স্টোন ক্যাচিং বাস্কেট বলা হয়। এগুলো হচ্ছে যদি ইফ লেস দ্যান 6 মিলিমিটার অর ইন দ্য ডিস্টাল ইউরেটার, যদি ডিস্টাল ইউরেটারের দিকে থাকে, ধরেন এটা হচ্ছে ব্লাডার,
দিস ইজ ইউরেটার। তো সাধারণত আমরা আপার ইউরেটারের দিকে যদি থাকে স্টোনটা, আপার ইউরেটারের দিকে যদি থাকে তখন আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করি। আর এই লোয়ার ডিস্টাল ইউরেটারের দিকে যদি স্টোন থাকে তখন সেক্ষেত্রে আমরা এই ডরমিয়া স্টোন ক্যাচিং বাস্কেট এটা করতে পারি। ক্লিয়ার? or more commonly using lithotripsy employing different energy sources, অর্থাৎ লিথোট্রিপসি আমরা স্টোনটাকে ভেঙে দিতে পারি লেজারের মাধ্যমে। স্টোন ভেঙে দিলে জাস্ট এখান থেকে ব্লাডারে চলে আসলে পরবর্তীতে এটা ইজিলি বের হয়ে চলে আসবে। স্টোনটাকে ফ্র্যাগমেন্টেড করে দেওয়া, ঠিক আছে? তারপরে পরবর্তীতে এটা নিজে নিজে বের হয়ে চলে আসবে। অথবা আমরা লিথোক্লাস্ট দিয়ে এভাবে কেটে 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 ভেঙে ভেঙে দিলাম আর কি, চেপে চেপে, ঠিক আছে? লিথোক্লাস্ট এটা দিয়ে মনে করেন একটা মেকানিক্যাল ডিসইন্টিগ্রেশন ইউজিং লিথোক্লাস্ট, ফ্র্যাগমেন্ট করে দিলাম, স্টোনগুলোকে ভেঙে দিলাম, তখন নিজে নিজে বের হয়ে চলে আসবে। তাহলে বুঝাতে পারছি? উপরের দিকে থাকলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, আর যে ডিস্টাল ইউরেটারের দিকে থাকে স্টোন তখন আমরা করি এই যে ডরমিয়া স্টোন ক্যাচিং বাস্কেট। প্রথমে একটা সিস্টোস্কোপ করব, স্টোনটা লোকালাইজ করব, তারপর একটা ডরমিয়া স্টোন ক্যাচিং যদি লেস দ্যান 6 মিলিমিটার হয় আমরা ডরমিয়া স্টোন ক্যাচিং এর মাধ্যমে বের করে নিয়ে আসবো, অথবা লিথোট্রিপসি বা লিথোক্লাস দিয়ে এগুলোকে ফ্র্যাগমেন্ট করে দিব, ভেঙে দিব। এবার নিচের দিকে আসি গাইজ, আমরা কিন্তু ভালোই আগাচ্ছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গেল দ্য মোস্ট কমপ্লিকেশন ইনজুরি টু দ্য ইউরেটারি মিউকোজা ওয়াল, দরকার নেই। এইবার আসেন, এইবার খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, যে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায় করি, কেন করি, সুন্দর করে বলতেছি। পারকিউটেনিয়াস মানে স্কিন দিয়ে ঢুকাচ্ছে, এন্ড নেফ্রোলিথোটমি ওয়াজ পারফর্ম ফার্স্ট। এটা কি করা হচ্ছে, ইজ টু টার্গেট লার্জার স্টোন, অনেক বড় স্টোন যদি হয় এবং সেটা যদি রেনাল পেলভিসে থাকে, ক্যালিসে থাকে, বাট ইজ সামটাইমস অলসো এমপ্লয়েড টু ডিল উইথ স্টোন ইন প্রক্সিমাল ইউরেটার। মানে কি বলছে, এটা হচ্ছে রেনাল কিডনি, তারপরে দিস ইজ ক্যালিস। তো স্টোনটা যদি আপনার এই লোয়ার ক্যালিসের দিকে থাকে বা রেনাল পেলভিসে যদি থাকে, ঠিক আছে, বা এই প্রক্সিমাল ইউরেটারের দিকে যদি থাকে, এই তিনটা কেসে আমি হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি করতে পারবো। আর স্টোনের সাইজ যদি অনেক বড় হয়, লার্জার স্টোন যদি হয়, ঠিক আছে। তারপরে কি বলছে, এখানে একটা ট্র্যাক তৈরি করা হয় ইউজিং আল্ট্রাসাউন্ড। প্রথমে একটা আল্ট্রাসাউন্ড করে আমি একটা ট্র্যাক তৈরি করি। কিরকম, পারকিউটেনিয়াসলি আমাকে ট্র্যাক তৈরি করতে হবে। এই যে এখান থেকে একটা ট্র্যাক তৈরি করে এই বরাবর আসবো পারকিউটেনিয়াসলি। প্রথমে এই জন্য আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিতে হবে, আল্ট্রাসাউন্ড স্ক্যান করে নিব। তাহলে লার্জার স্টোন ইন্ডিকেশন গুলো তাহলে একটু পড়ি, যে পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন, এই যে পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশন, ক্যালসিয়াল diverticular or ureteric obstruction might prevent the passage of stone fragments after extracorporeal shockwave lithotripsy। মানে কি বলছে, ধরেন এই লোয়ার ক্যালিসের এখানে যদি আপনার একটা স্টোন হয়, ঠিক আছে, তখন কি হবে যে এখানে একটা সুন্দর কথা বলি, বা হচ্ছে আপনার এই যে পেলভিসের এখানে যদি কোনো স্টোন হয়, আপনি এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি দিয়ে স্টোনটাকে ভাঙলেন, ভাঙার পরে দেখবেন যে এগুলো এরকম ফ্র্যাগমেন্ট হইলো, রাইট? কিন্তু এই ফ্র্যাগমেন্ট গুলা এখানে আপনার হচ্ছে পেলভি ইউরেটিক জাংশন, এখানে একটা অবস্ট্রাকশন আছে পেলভি ইউরেটিক জাংশন, তাই না? এখানে একটা অবস্ট্রাকশন আছে পেলভি ইউরেটিক জাংশন। তাহলে এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ দিয়ে যখন আপনি এই বড় স্টোনটাকে ফ্র্যাগমেন্ট করলেন, এই ফ্র্যাগমেন্ট গুলো এসে এখানে জমা হয়ে যেতে পারে না? সো এই জন্য এইসব স্টোনের ক্ষেত্রে আমরা এই পারকিউটেনিয়াস মানে এই দিক থেকে আমাকে যেতে হবে, পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করতে হবে, এই কথাটা বলছে এখানে। যে কি করতে পারে, যদি কোনো অবস্ট্রাকশন থাকে পেলভি ইউরেটিক জাংশন অবস্ট্রাকশনের কারণে বা ইউরেটিক অবস্ট্রাকশনের কারণে, ইএসএল করলে আমাদের হচ্ছে স্টোন এখানে জমা হয়ে যেতে পারে, আটকা হয়ে যেতে পারে, এই জন্য আমরা পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করব। এটা একটা পয়েন্ট গেল, ইন্ডিকেশন। ওবেস পেশেন্টের ক্ষেত্রে ইএসওএল আমাদের ইএসডব্লিউএল হচ্ছে আমাদের কন্ট্রাইন্ডিকেটেড, সো এই ক্ষেত্রে আমাদের করতে হবে লোয়ার ক্যালসিয়াল স্টোন, এই যে ক্যালসিয়াল এগুলো হচ্ছে ক্যালিক্স, এই ক্যালিক্সের লোয়ার ক্যালিসিয়াল স্টোন, এই ক্যালিক্সের এখানে যদি স্টোন হয়, এটাকে ভাঙলে আলটিমেটলি যদি আমি এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি করি, এটা ভাঙলে এগুলো জমা হবে এখানে, এটা বের করতে পারবো না, এই জন্য আমাকে পারকিউটেনিয়াসলি ঢুকতে হবে। তারপর হার্ড স্টোন যেগুলা, স্টোন কম্পোজিশন হার্ড স্টোন যেগুলা, যেমন হচ্ছে আপনার আমরা পড়ে আসছি একটু আগে, সেটা হচ্ছে সিস্টিন স্টোন, ঠিক আছে। সিস্টিন স্টোনের ক্ষেত্রে আমাদের পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করতে হবে। সরি, তাহলে ক্যালসিয়াম অক্সালেট মনোহাইড্রেট এন্ড সিস্টিন স্টোন এগুলো হচ্ছে হার্ড স্টোন। তারপরে যে স্ট্রুভাইট স্টোন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কি করতে হয়, পারকিউটেনিয়াস
নেফ্রোলিথোস্টোমি। স্টুবাইট স্টোন আমি পড়ছিলাম যে স্টুবাইট স্টোন আমি সবাইকে বলছি। স্টুবাইট স্টোন কি জিনিস? প্রোটিয়াজ ইনফেকশন, প্রোটিয়াজ ইনফেকশন হয়। প্রোটিয়াজ ইনফেকশন হলে কি করে? ইউরিয়া তৈরি করে। আর ইউরিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলা মিলে স্ট্রোবাইট ক্যালকুলাস হয়। যেটা কিনা হচ্ছে যে রেনাল ক্যালিক্স, এই ক্যালিক্সের এখানে এইভাবে ফিল করে জমে জমে স্ট্যাগহর্ন ক্যালকুলাস হয়, পড়ছিলাম। ঠিক আছে? অ্যাসোসিয়েটেড ইনফেকশন, সেপটিক যেটা, সেপটিক স্টোন যেগুলা, সেই সব স্টোনের ক্ষেত্রে আমাদের পারকিউটিনাস নেফ্রোলিথোস্টোমি করতে হতে পারে, পিসিএনএল। ক্লিয়ার? আশা করি সবাইকে খুব সুন্দর করে বুঝাতে পারছি। এবার আমাদের নেক্সট অপশন হচ্ছে ওপেন সার্জারি। আমরা ওপেন সার্জারি কি করতে পারি? ওপেন স্টোন সার্জারি আদার দেন টোটাল নেফ্রেক্টমি। আমি পুরা কিডনি ফালায় দেওয়ার বাদে আমার আর কি করতে পারি? পাইলো লিথোটমি অথবা নেফ্রোলিথোটমি অথবা ইউরেটারো লিথোটমি। এগুলো হচ্ছে আমাদের ওপেন স্টোন সার্জারি। পাইলোলিথোটমি, ইউরেটারোলিথোটমি, নেফ্রোলিথোটমি। তাহলে ওপেন স্টোন সার্জারি গুলো আমরা শিখে ফেললাম। এবার আসেন মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট একটু সরি, হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্টটা কি? যে হাই ফ্লুইড ইনটেক করতে বলতেছি আমি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে অবশ্যই, রাইট? ওই যে লেস দ্যান 5 মিলিমিটার যদি হয়, এটা নিজে নিজে স্পন্টেনিয়াসলি পাস করবে, বেশি বেশি পানি খেতে হবে। প্রোডিউসিং অ্যাট লিস্ট আড়াইএল, অর্থাৎ কি যে 2.5 লিটার ইউরিন ইন 24 আওয়ার্স, 24 ঘন্টা 2.5 লিটার ইউরিন তৈরি করতে হবে অ্যাটলিস্ট, অথবা এত পানি খেতে হবে আপনাকে। ডায়েটারি এক্সেস নিড টু বি এলিমিনেটেড। ঠিক আছে? যেমন চা, কফি আপনি যেগুলো খাচ্ছেন এগুলো খুব বেশি এটা খাওয়া যাবে না। এগুলো আপনাকে বন্ধ করতে হবে। ডায়েটারি এক্সেস নিড টু বি এলিমিনেটেড। বেশি বেশি পানি খেতে হবে, বাট চা কফি খাওয়া যাবে না। Idiopathic calcium lithiasis. Increased fluid intake is advised and correction of dietary excess of calcium oxalate. তাহলে ফ্লুইড বাড়াইতে হবে, বাট যেগুলো ক্যালসিয়াম আছে, অক্সালেট আছে, এইসব ফ্লুইড ডায়েটারিকে আমাকে বন্ধ করতে হবে। এই যে এইম ফর ইউরিন আউটপুট 2.5 লিটার ইন 24 আওয়ার্স, dietary excess to be corrected and specific drugs are available for certain condition. তাহলে গাইজ আমরা ট্রিটমেন্ট অফ ইউরেটারিক স্টোন এন্ড ট্রিটমেন্ট অফ রেনাল স্টোন দুইটা কিন্তু একসাথেই বলেছি, এবং সাথে আমরা পারকিউটিনাস নেফ্রোলিথোস্টোমিটাও খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিছি, শর্ট নোট আসে। তো আপনার কিছু প্রশ্ন বলি যে মিডল এজ বাংলাদেশ হু ওয়ার্কস ইন সৌদি আরব ফর 20 years came to you with right loin pain, right loin pain, x-ray kidney ureter bladder showed single radio opaque shadow at right renal area. তার মানে এটা রেনাল পেইন বলতেছে। এটা কি বলতেছে? রেনাল পেইন। কারণ রেনাল পেইন আমি বলছি যে লোইন রিজনের দিকে বা রেনাল অ্যাঙ্গেলের দিকে কনস্ট্যান্ট পেইন থাকে এখানে। ঠিক আছে? আর যেটা রেডিয়েশন হয় সেটা হচ্ছে ইউরেটারিক পেইন। এখন বলছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এটা হচ্ছে আমাদের স্টোন, ইউরেটারিক স্টোন বা রেনাল স্টোন। তারপর হচ্ছে হাউ ক্যান ইউ ডিফারেনশিয়েট রাইট রেনাল স্টোন ফ্রম দ্য গল স্টোন? ঠিক আছে? অন প্লেন রেডিওগ্রাফ। তারপর হচ্ছে হোয়াট শুড বি দ্য ডায়েটারি অ্যাডভাইস ফর রেনাল স্টোন পেশেন্ট? ডায়েটারি অ্যাডভাইস, এই যে ডায়েটারি এক্সেস টু বি কারেক্টেড এবং এইম ফর ইউরিন আউটপুট, প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক খাইতে হবে। এই দুইটা কথা, এই দুইটা কথা বলতে হবে। ডায়েটারি অ্যাডভাইস ফর রেনাল স্টোন, এই দুইটা পয়েন্ট আপনি বলতে হবে। তাহলে দেখেন এরপর আসছে ট্রিটমেন্ট মোডালিটিস অফ ইউরেটারিক স্টোন। ইউরেটারিক স্টোন জেনারেল ট্রিটমেন্ট তো সবার জন্যই সেম। আমরা হচ্ছে এখানে ওই যে ফ্লুইড দিবেন, ব্যথার জন্য এনএসআইড দিবেন, এগুলো তো সব ঠিক আছে। ইউরিনারি ইনফেকশনের জন্য আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে পারেন, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক। ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি? লেস দ্যান 5 মিলিমিটার যদি হয়, এটা স্পন্টেনিয়াসলি পাস হয়ে যাবে। বেশি বেশি পানি খেতে বলবো। সার্জিক্যাল রিমুভাল যদি ইউরেটার স্টোন হয়, বলছিলাম ইউরেটার স্টোন হলে কি হবে? যদি ডিস্টাল ইউরেটার স্টোন হয় সেক্ষেত্রে আমরা বলছিলাম ডরমিয়া বাস্কেট বা হচ্ছে লিথোট্রিপসি, এগুলো করে ইউরেটারে স্ক্রোপ করে ফার্স্টে লোকালাইজ করে তারপরে ডরমিয়া বাস্কেট বা লিথোট্রিপসির মাধ্যমে এগুলোকে ফ্র্যাগমেন্ট করে বের করে দেই। যদি আপার ইউরেটারের দিকে হয় তাহলে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করবো বলছি। ঠিক আছে? এগুলো হচ্ছে কনজারভেটিভ সার্জারি, সরি, এগুলো হচ্ছে সার্জিক্যাল মেথড। আরেকটা সার্জিক্যাল মেথড ওপেন মেথড, সেটা কি? ইউরেটারো লিথোটমি। দিস আর ফর ইউরেটারিক স্টোন। কথাগুলো ক্লিয়ার হন আগে, ঠিক আছে? আবার একটা প্রশ্ন আসছে, a 40 years old man presented to you with pain in the right loin and radius to the groin, মানে কি এটা ইউরেটারিক কোলিক, লোইন থেকে গ্রোইন দিকে যাচ্ছে, মানে কি ইউরেটারি স্টোন। পসিবল ডায়াগনোসিস কি হবে? ইউরেটারিক স্টোন। নেম টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন দুইটা যখন বলবে, সিটি স্ক্যান আর প্লেন এক্সরে, কিডনি, ইউরেটার, ব্লাডার রিজন, এই দুইটা। What are the treatment options? একটু আগে পড়া আসছে ইউরেটারিক স্টোনের ট্রিটমেন্টের অপশন। 50 years male got admitted in surgery ward with right ureteric colic. Mention the character of pain due to stone in different parts of the ureter. ঠিক আছে? অলমোস্ট এটাও কিন্তু আমাদের বলা হয়েছে ইউরেটারিক পেইনের ক্যারেক্টারিস্টিক্স। এটা হবে কোলিকি টাইপ পেইন এবং এটা হবে রেডিয়েশন হবে টু দা লোইন টু গ্রোইন।
how IVU intravenous ureogram will help you to diagnose and assess the patient and mention the modalities of treatment for ureteric stone. মোডালিটি অফ ট্রিটমেন্ট বলছি, উপরের দিকে এক্সট্রা কর্পোরিয়াল, নিচের দিকে হচ্ছে ডর্মিয়া বাস্কেট, আর হচ্ছে ইউরেটেরো লিথোটমি, তিনটা কথা চলে আসতেছে আমার। তারপরে 30 years old male patient presented with severe pain in the right loin radiating to the groin region. ইনভেস্টিগেশন কি করব, কিভাবে প্রিপেয়ার করব ফর আইভিউর জন্য, এটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে পড়ে আসছি আইভিউতে আমরা কিভাবে প্রিপেয়ার করব। তাহলে গাইজ আমি খুব সুন্দর করে আপনাদেরকে রেনাল স্টোন এবং ইউরেটেরিক স্টোন খুব সুন্দর করে দেখাই দিচ্ছি, এবং এখান থেকে আপনার অস্পির কিছু কোশ্চেন আছে সেটাও আমি দেখাবো। আর তার আগে আমি একটু এসআরভি অর্থাৎ আপনার এসআরভি ম্যানুয়াল অফ সার্জারিতে কিছু জিনিস আছে এক্সট্রা, সেই জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি যেগুলো আমাদের অস্পির জন্য লাগবে। সো গাইজ আমাদের এখন আমরা এইটা পড়বো, এটা হচ্ছে অস্পির জন্য ইম্পর্টেন্ট। এটা এসআরবি থেকে আমি দেখাচ্ছি যে প্লেন এক্সরে অফ কিডনি ইউরেটার ব্লাডার রিজন শোয়িং কিডনি ইউরেটার ব্লাডার রিজন, দিস ইজ কিডনি ইউরেটার ব্লাডার রিজন শোয়িং লার্জ রেনাল স্টোন, এই যে দেখেন লার্জ রেনাল স্টোন অ্যান্ড রাইট ইউরেটারাল স্টোন, এই যে রাইট ইউরেটারাল স্টোন, এটা হচ্ছে ইউরেটার স্টোন আর এগুলো হচ্ছে রেনাল স্টোন, ঠিক আছে। বায়োল্যাটারাল, দুই পাশেই লার্জ রেনাল স্টোন। So this is a plain X-ray of kidney ureter bladder region showing a radio opaque বলতে হবে, radio opaque shadow in the right and left renal region and also the ureter, right ureter, ঠিক আছে। তাহলে এইভাবে করে হচ্ছে আমাদের তখন এই অস্পিতে যদি এটা আসে এইভাবে করে লিখতে হবে, তা আশা করি পারবো। এটা একটা অস্পি কোশ্চেন। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, এটা কি পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টোমি। এই যে পারকিউটেনিয়াসলি ঢুকতেছি, প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিব, তারপর লোকালাইজ করে ঢুকবো, গিয়ে আমরা এই যে স্টোনটাকে বের করে নিয়ে আসতেছি, ঠিক আছে। দেখছেন এই যে ভিতরে নিয়ে বের করে নিয়ে আসতেছে। আর এখানে দেখতেছেন এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, এটা শক ওয়েভ দিয়ে আমরা স্টোনগুলোকে ফ্র্যাগমেন্ট করি, ফ্র্যাগমেন্ট করে সেগুলোকে পরবর্তীতে বের করে নিয়ে আসি স্টোন রিট্রাইভাল দিয়ে, ঠিক আছে। তারপরে আমাদের এখান থেকে দরকার এই যে সার্জারিজ ফর, সার্জারিটা একটু দেখাই, সার্জারিজ ফর রেনাল স্টোন, পাইলো লিথোটমি, এ নাম্বার দেখেন পাইলো লিথোটমি, পাইলো মানে কি পেলভিস, পেলভিস রিজনের কেটে আমরা স্টোনটাকে বের করে নিয়ে আসলাম, পাইলো লিথোটমি। তারপর হচ্ছে নেফ্রো পাইলোলিথোটমি, বা আমি ডি নাম্বারটা পড়ি নেফ্রোলিথোটমি, ডি, এই যে ডি, এটা হচ্ছে ধরেন নেফ্রন, ধরেন এখানে ক্যালিসের এখানে স্টোনটা আছে, আমি জাস্ট কিডনির এখানে কাটবো, কেটে তারপর এখান থেকে যে স্টোনটাকে বের করে নিয়ে আসবো, নেফ্রোলিথোটমি, ঠিক আছে। পাইলোলিথোটমি, নেফ্রোলিথোটমি, খুব সুন্দর করে আমরা ওপেন সার্জারি গুলো পড়ে ফেললাম। এই দেখেন একটা ওপেন সার্জারি, এটা হচ্ছে এই যে ইউরেটারিক ক্যালকুলাই, এই যে ইউরেটারে যদি স্টোন থাকে, ঠিক আছে, সাইটস অফ ইউরেটারিক ন্যারোইং, এটা অলরেডি পড়ে আসছি। এই যে দেখেন এটা ইউরেটারি স্টোনে যখন আমরা পেলভি কেভি রিজনের একটা এক্সরে রিজন এক্সরে করব, তখন ইউরেটারিক স্টোনগুলো এরকম লম্বা দেখবেন, লম্বা হচ্ছে, কারণ ইউরেটারটা এরকম, তো সো স্টোনটা এরকম লম্বা হতে পারে। তাহলে ইউরেটারিক ক্যালকুলাই, এটার ক্লিনিক্যাল ফিচার্স আমাদের পড়ানো হয়েছে। এই যে এবার আসেন ট্রিটমেন্টে, এখানে খুব সুন্দর একটা কথা আছে যে খেয়াল করবেন বন্ধুরা, আপার থার্ড স্টোন যদি হয় এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি ফর স্টোন ইন দ্য আপার থার্ড ইউরেটার, the stone is pushed into the renal pelvis, then PCNL is done. এই কথাটা কি জিনিস, ধরেন এটা হচ্ছে ইউরেটার, হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস, এইখানে স্টোন আছে, ঠিক আছে। এখন মনে করেন এটা হচ্ছে পেলভি ইউরেটিক জাংশন, পিইউজে। এখন আমি যদি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করি, এই স্টোনটাকে ভেঙে ফ্র্যাগমেন্ট তৈরি করি, তখন এই ফ্র্যাগমেন্টগুলো এখানে এসে আটকে যাবে অবস্ট্রাকশনে, এটা নিজেদের বের হবে না, গ্র্যাভিটেশনের মাধ্যমে এটা বের করতে পারবো না। তাহলে আমার কি করতে হবে, এই জন্য আমি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি করে, ঠিক আছে, আপার থার্ড এগুলো করে আমরা এইটা বের করতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে আমাদের পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করতে হবে। কিন্তু
আমরা যদি এই কাজ করি যে হচ্ছে আপনার এই স্টোনটাকে, the stone is pushed into the renal pelvis, যদি আপার থার্ডে একটা স্টোন থাকে এটাকে যদি আমি ধাক্কা দিয়ে এদিকে রেনাল পেলভিসের মধ্যে নিয়ে আসতে পারি, তখন আমি এখান থেকে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করে স্টোনটাকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দুইটা অপশন পাইলাম। একটা হচ্ছে যদি এই এখানে একটা স্টোন থাকে, এটাকে ফ্র্যাগমেন্ট করে দিলে এটা ছোট ছোট ফ্র্যাগমেন্ট হয়ে গেলে এটা স্পন্টেনিয়াসলি এখান থেকে বের হয়ে চলে যাবে, অথবা যদি এইদিকে উপরের দিকে থাকে যেটা অবস্ট্রাকশনের কারণে যেতে পারতেছে না, তাদেরকে একটু ধাক্কা দিয়ে আমি এখানে এনে দিলাম, তারপরে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইউরেটারিক স্টোন আপার থার্ডে যদি থাকে। খুব সুন্দর। এটা আমরা কোত্থেকে পড়বো? এটা আমরা অবশ্যই এসআরবি থেকে পড়বো। ট্রিটমেন্টটা এখানে খুব সুন্দর করে বলছে এবং লেকচারও এখান থেকে স্যাররা বলছে। তারপর হচ্ছে জে স্টেন্ট, এটা হচ্ছে ইউরেটারিক জে স্টেন্ট। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইউরেটারের ভিতরে যদি কোনো একটা স্টোন থাকে, সেখানে আমরা একটা ইউরেটারিক স্টোন বললাম না, ডিজে স্টেন্ট। ঠিক আছে, এরকম একটা যে স্টেন্ট দিয়ে দিলে কি হবে? স্টেন্টিং করলে ডাইলেট হবে, এটা ডাইলেট হলে তখন স্টোনটা ইজিলি বের হয়ে চলে আসবে। যে স্টেন্ট, তাহলে ইউরেটারিক ডিজে স্টেন্ট বলা হয়। ঠিক আছে, ওকে। তারপরে ইউরেটার স্টোন আর কি করব? আর হচ্ছে এই যে দেখেন ইউরেটারস্কোপিক স্টোন রিট্রাইভাল বা ইউরেটারস্কোপ দিয়ে আমরা স্টোনটাকে লোকালাইজ করে পরবর্তীতে ডরমিয়া বাস্কেটের মাধ্যমে বের করে নিয়ে আসি বলছিলাম। ইউরোলিথোটমি, এটা ওপেন প্রসিডিউর। স্টোন ইন দ্য মিডল থার্ড, সেই ক্ষেত্রেও আমাদের ওপেন প্রসিডিউর। আর হচ্ছে ইউরেটারস্কোপিক স্টোন রিমুভাল। স্টোন ইন দ্য লোয়ার থার্ড যদি হয় ডরমিয়া বাস্কেটিং। আমি আগে বলে আসছি লোয়ার থার্ড হলে ডরমিয়া বাস্কেটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে এটা ছবি আছে এখানে দেখেন, এই যে ডরমিয়া বাস্কেট, ওপেন বাস্কেট উইথ স্টোন। ঠিক আছে, ডরমিয়া বাস্কেটিং এর মাধ্যমে লোয়ার থার্ডে যদি স্টোন হয় সেটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে গাইজ আমি কিন্তু প্রতিটা টপিক স্টোন থেকে আসা ইউরেটারিক এবং রেনাল কলিকের প্রতিটা টপিক খুব সুন্দর করে বেইলি লাভ এবং এসআরভি থেকে আপনাদেরকে এসএকিউ এমসিকিউ যতভাবে প্রশ্ন আসে সবকিছু কিন্তু পড়াই দিচ্ছি। এবার আমাদের ভাইভাতে আপনার স্যার কিছু জিনিস আমাদের লিখে দিচ্ছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সেটার জন্য আমি চলে যাব হোয়াইট স্ক্রিনে। তো খুব সুন্দর করে এখন একটা জিনিস শিখাবো। ইন সামারি গাইজ দেখেন, যদি আমাদের এখানে একটা স্টোন থাকে যেটাকে আমরা বলি লোয়ার ক্যালিসিয়াল স্টোন, এটা আমরা কিভাবে বের করবো? পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি। যদি আমাদের স্টোনটা এখানে থাকে আপার পেলভিসের দিকে, সেটাও আমরা কিভাবে বের করবো? পারকিউটেনিয়াস নেফ্রোলিথোস্টমি। কারণ আমাদের যে পেলভি ইউরেটিক জাংশন, এখানে যেটা অবস্ট্রাকশন আছে, এটা একটা অবস্ট্রাকশন, এই অবস্ট্রাকশন দিয়ে বের হতে পারবে না বলছি। তারপরে হচ্ছে আপনার আপার ইউরেটার এখানে যদি একটা স্টোন থাকে, দিস ইজ আপার ইউরেটার, আমরা সেটা করবো এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি। বা হচ্ছে মিডল ইউরেটারে যদি কোনো স্টোন থাকে, সেক্ষেত্রে আমরা ইউরেটারোস্কোপ স্টোন রিমুভাল করব। তারপরে লোয়ার ইউরেথ্রাটে এখানে যদি কোনো স্টোন থাকে, সেটাকে আমরা ডরমিয়া বাস্কেটের মাধ্যমে করব। আর ওপেন প্রসিডিউর কি? যদি আমি এখান থেকে কাটি নেফ্রোলিথোটমি, যদি এখান থেকে কাটি পাইলোলিথোটমি, যদি ইউরেটারে কাটি ইউরেটারোলিথোটমি। ক্লিয়ার? আরেকটা বলছিলাম যে এক্সট্রা কর্পোরিয়াল শকের লিথোট্রিপসি দেওয়ার পরে যখন স্টোন গুলো ভেঙে টুকরা টুকরা হইলো, এবার এগুলোকে বের করার জন্য আমি একটা ডিজে স্ট্যান্ড ঢুকাই দিব। ডিজে স্ট্যান্ড, এটা হচ্ছে ইউরেটারিক স্ট্যান্ড, যেটা স্টোনটাকে ইউরেটারকে ডাইলেট করে দিবে, যার ফলে স্টোনগুলো ইজিলি বের হয়ে চলে আসবে। একদম খুব ইজিলি আপনাদেরকে দেখাই দিলাম। রেনাল স্টোন আর ইউরেটার স্টোন দুইটা কিন্তু আলাদা, মাথায় খেয়াল রাখবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো থাকবেন সবাই। ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা ক্লাসটা শেষ পর্যন্ত করছেন, আশা করি তারাই শুধুমাত্র খুব ভালো অ্যান্সার করতে পারবেন যে কোনো কোশ্চেন এখান থেকে আসলে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আমরা কাট কোশ্চেনও কিন্তু এখান থেকে সলভ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।